এখন আমরা আলোচনা করব সেটা হলো মসফেটের অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্টেজেস গুলো কি কি। তো প্রথমে যেটা বলে রাখছি, একটু আগে আমি বললাম ব্রেকের আগেই, যেটা হলো মসফেটের অ্যাপ্লিকেশন আসলে মেইনলি দুটা, একটা হলো সুইচিং আর একটা অ্যাম্প্লিফিকেশন। সুইচিং এর ব্যাপারটা কি খেয়াল করে দেখো, যে সুইচ মানেই তো আমরা জানি হয় কানেক্টেড আছে অথবা কানেক্টেড নাই। আমরা যদি একদম বেসিক সুইচের কথা চিন্তা করি, ধরো আমাদের বাসায় যে সুইচ থাকে, সুইচ বোর্ডে যে একটা লাইট বা একটা ফ্যান, সেই সুইচ বোর্ডের আসলে ব্যাপারটা কি থাকে, যে এখানে একটা টার্মিনাল থাকে, ধরলাম এটা একটা টার্মিনাল, নিচে একটা টার্মিনাল আছে, এই দুটার ভেতরে একটা কানেকশন থাকবে বা থাকবে না, এটাই হলো আমাদের নর্মাল সুইচের ব্যাপার। যে আমরা হাত দিয়ে পুশ করে দিলে দেখা যাবে এখানে যদি আমি পুশ করি তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে, আর যদি উল্টার দিকে পুশ করে দেই তাহলে সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ সুইচটা অন হবে বা অফ হবে। এটা হলো আমাদের নর্মাল যে ফিজিক্যাল যে সুইচগুলো আমরা ইউজ করি বাসায় বা যে কোনো সুইচ বোর্ডে আছে, সেটার মেইন কাজ হলো এরকম। তো এইখানেও যেটা হয় যে মসফেটকে যখন আমরা সুইচ হিসেবে কাজ করবো, সেখানেও বেসিক্যালি এরকম দুটো টার্মিনাল থাকে এবং থার্ড একটা টার্মিনাল ওই সুইচের, যেটা বললাম যে পুশ করার মতোই একটা টার্মিনাল থাকে, তিনটা টার্মিনাল। যে এই টার্মিনালটা দিয়ে আমরা ঠিক করি যে এই দুটো কি কানেক্টেড থাকবে নাকি কানেক্টেড থাকবে না, সেই জিনিসটাই আমরা ডিসাইড করে দিই এই থার্ড টার্মিনালটা দিয়ে। সো আমরা যে সুইচটা দিয়ে লাইট অন বা অফ করছি, সিমিলার বিহেভিয়ারই দেখাবে আমাদের এই সুইচ, যেটাকে আমরা মসফেটকে যখন আমরা সুইচ হিসেবে ইউজ করবো সেটা। এটা আমরা আরেকটু ডিটেলে পরে যাব। এই মেইন আমাদের এই বাসার যে সুইচ, সেটার সাথে এটার একটা পার্থক্য বলে রাখি, যে আমরা যখন হাত দিয়ে বা আঙুল দিয়ে কোনো একটা সুইচ পুশ করে অন বা অফ করব, সেখানে আমরা আসলে মেকানিক্যাল ফোর্স দিচ্ছি। আর যখন আমরা এই মসফেটকে সুইচ হিসেবে ইউজ করব, সেখানে ইলেকট্রিক্যাল সুইচ ইউজ মানে ইলেকট্রিক্যাল ফোর্স দেওয়া হবে। তো পার্থক্যটা এখানেই, বাট আদারওয়াইজ মেইন কাজটা একই রকম থাকে। সেকেন্ড জিনিস যেটা অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশনের ব্যাপার তো তোমরা নর্মাল বুঝতেই পারছো, যে কোনো একটা সিগন্যাল যদি কম ভ্যালুর থাকে সেটাকে হাই ভ্যালুতে নিয়ে আসা, বা হাই ভ্যালুর একটা সিগন্যালের অ্যাম্পলিটিউডকে লো ভ্যালুতে নিয়ে আসা, সেটাই হলো অ্যাম্প্লিফিকেশন। এবং এই কাজটা আমাদের মসফেট দিয়ে বা অন্য যে কোনো টাইপের ট্রানজিস্টর দিয়ে খুব ফ্রিকুয়েন্টলি করতে হয়। যে আমরা যখনই কোনো কিছু বলি বা শুনি, ধরো তোমরা আমার কথা শুনছো, এখানে যে এই সিগন্যালটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা খুবই লো অ্যাম্পলিটিউডে থাকে, সেটাকে হাই অ্যাম্পলিটিউড করার জন্য কিন্তু ইন্টারনালি অ্যাম্পলিফায়ার বা অ্যাম্পলিফিকেশনের কাজ করা হয়। এই কাজগুলোর জন্য বিভিন্ন রকমের মসফেট বা বিভিন্ন রকমের ফেট ইউজ করা হয়। তো মেইন অপারেশন বা মেইন অ্যাপ্লিকেশন হলো এই দুটো, সুইচিং আর অ্যাম্পলিফিকেশন। সো এক নাম্বার সুইচিং আর দুই নাম্বার হলো অ্যাম্পলিফিকেশন। এর মাঝে যেটা সুইচিং এর কাজটা মেইনলি বলা হয়, যখন আমরা ডিজিটাল নিয়ে কাজ করি তখন সুইচিং এর ইউজটা বেশি হয়। আমরা ডিজিটালের যত রকম সার্কিট আছে 1 0 এই টাইপের ব্যাপারগুলো আসলেই সুইচিং এর ইউজটা ওখানে বেশি বলি। আর যখন অ্যানালগ সার্কিট বা অ্যানালগ অপারেশন নিয়ে কাজ করি তখন হলো অ্যাম্পলিফিকেশনের ইউজটা বেশি হয়। তো অ্যাডভান্টেজ যেগুলো আছে এখানে, আসলে অ্যাডভান্টেজ বলা হলো, এই মেইন অ্যাডভান্টেজ হলো বিজেটির তুলনায় মসফেটের কি কি অ্যাডভান্টেজ আছে সেটা। নর্মাল অ্যাডভান্টেজটা কার তুলনায়, একটা তো কোনো কিছুর সাথে কম্পেয়ার করি আমরা বলি যে এটা সুবিধাজনক বা এটার অসুবিধা বেশি, সেই এখানে তুলনা করা হয়েছে বিজেটির সাথে। প্রথম অ্যাডভান্টেজ যেটা, মেড বি ক্যান বি মেড কোয়াইট স্মল, তার মানে এটাকে খুব ছোট সাইজের করা পসিবল। এখানে আমি একদম প্র্যাকটিক্যালি যদি এক্সাম্পল দেই, যে বিজেটি নিয়ে যদি আমরা কাজ করি, বিজেটির সাধারণত যে চ্যানেল তো বলা হয় না, ওখানে মাঝখানে যে টার্মিনাল থাকে বেজ, তোমরা বিজেটি সম্পর্কে বেসিক আইডিয়া সবারই আছে, পরবর্তী চ্যাপ্টারে গেলে আরো দেখবা যে বেজের উইথটা সাধারণত, ওইটাকে আমরা এখানে চ্যানেলের সাথে কম্পেয়ার করতে পারি। তো বিজেটির বেজের উইথ সাধারণত 1-2 মাইক্রোমিটার এই সাইজে থাকে, মানে মাইক্রোমিটার রেঞ্জে থাকে একটা বিজেটির উইথ। যেখানে আমরা যে মসফেট গুলো এখন ইউজ করি আমাদের প্র্যাকটিক্যাল যেসব প্রসেসর আছে, বা আমরা যখন আহ, আহ, কোনো ইমেজ প্রসেসর বলি অথবা কোনো মেমোরি ডিভাইস বলি, সেখানে যে মসফেট গুলো ইউজ করা হয়, সেখানে
সবচেয়ে বেশি ইউজ করা টেকনোলজিটা হলো 180 ন্যানোমিটার। তার মানে বিজেটির তুলনায় এক প্রায় 10 ভাগের 1 ভাগ এটার সাইজ। যেখানে 1-2 মাইক্রোমিটারের চেয়ে যদি বলি 180 ন্যানোমিটার, 180 ন্যানোমিটার হলো 10 ভাগের 1 ভাগ। বা বিভিন্ন রকম ফেট আরো ছোট পর্যায়ে চলে এসেছে। তোমাদের একটু আগেই যেটা বললাম যে টি ফেট, ইন্টেলেরটা 7 ন্যানোমিটার, বা ফিনফেট যেটা গ্যালাক্সি এক্সিনোসের আছে সেটা 10 ন্যানোমিটার, সেগুলো কিন্তু আরো অনেক ছোট। বাট ওই ফেট পর্যন্ত নাও যদি যাই, আমাদের ম্যাক্সিমাম ডিভাইসে ইউজ করা মসফেটের সাইজ সাধারণত আমরা যেগুলো ইউজ করি সেটা থাকে 180 ন্যানোমিটার। সবচেয়ে কমন ইউজ হয় এখন 180 ন্যানোমিটার টেকনোলজি বলা হয়, বা অনেক সময় এটাকে 0.18 মাইক্রোমিটারও বলা হয়। তো এটা হলো আমাদের প্রথম অ্যাডভান্টেজ, যে বিজেটির তুলনায় এটার সাইজ অনেক ছোট, 10 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তারপরে কি, ক্যান বি ম্যানুফ্যাকচার্ড উইথ সিম্পল ফ্যাব্রিকেশন প্রসেস। তার মানে বিজেটির তুলনায় এটার ফ্যাব্রিকেশন প্রসেসটা খুব সিম্পল। যদিও সিম্পল বলা হচ্ছে, বাট এটা এত সিম্পল না। বাংলাদেশে এখন পর্যন্ত মসফেট বা বিজেটি তৈরি করার মতন ফ্যাসিলিটি মাত্র একটা ল্যাবেই আছে, অ্যাটমিক এনার্জি কমিশনের একটা ল্যাবে। বাট এটা তুলনামূলক বিজেটির তুলনায় মসফেটটা তৈরি করাটা সহজ। সো এটা হলো সেকেন্ড অ্যাডভান্টেজ গেল। থার্ড অ্যাডভান্টেজ যেটা, যে ক্যান বি অপারেটেড উইথ স্মল পাওয়ার। এখানে কম পাওয়ারে কাজ করা পসিবল হয়। এটা কিন্তু একটা খুব বড় অ্যাডভান্টেজ। আমরা এখন যত মডার্ন ডিভাইস বলি, সব জায়গায় আমাদের একটা চিন্তা মাথায় থাকে কিভাবে ওই ডিভাইসের পাওয়ার কনজাম্পশন কমানো যায়। সো এই মসফেটের পাওয়ার কনজাম্পশন বিজেটির তুলনায় অনেক কম। সো এখানে গেল 3 নাম্বার একটা অ্যাডভান্টেজ। 4 নাম্বার অ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে, ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সলি। ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সলি বলতে যেটা বোঝানো হয় যে অল্প জায়গায় অনেক বেশি মসফেট অ্যাকোমোডেট করা পসিবল। আবার যদি আমি বলি 180 ন্যানোমিটার টেকনোলজির কথাই যদি আমি বলি, যেটা বললাম যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি এখনকার যুগে, এই 180 ন্যানোমিটারের টেকনোলজিতে আমরা যদি চিন্তা করি, একটা 1 স্কোয়ার ইঞ্চ চিপ আছে, 1 বর্গ ইঞ্চি চিপ। ধরলাম যে এটা হলো 1 বর্গ ইঞ্চির একটা চিপ, যেটা দৈর্ঘ্য প্রস্থ সব হলো 1 ইঞ্চি করে। এই চিপে এই 180 ন্যানোমিটার টেকনোলজি যদি আমরা ইউজ করি, এই টেকনোলজিতে আমরা 20 কোটির উপরে মসফেট অ্যাকোমোডেট করতে পারি। তার মানে 1 বর্গ ইঞ্চির ভিতর 20 কোটি বা 200 মিলিয়নের উপরে মসফেট থাকে। এবং এটা আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি, আমরা যে ধরো পেন ড্রাইভ ইউজ করছি, তোমরা একটু নিজেরাই হিসাব করলে এটা বের করতে পারবা যে একটা পেন ড্রাইভ এখন সবচেয়ে কমনলি ইউজ পেন ড্রাইভ মনে হয় কত, 32 জিবি সবচেয়ে বেশি কমন ইউজ করা হয়, বা 64 আছে, বা 16 আছে। তো 32 জিবির পেন ড্রাইভ নিয়ে যদি তোমরা চিন্তা করো যে 32 জিবিতে আসলে কত বিট, সেটা হিসাব করে বের করো যে 32 জিবি মানে কত মেগাবাইট, কত মেগাবাইট মানে কত কিলোবাইট, কত কিলোবাইট মানে কত বাইট, কত বাইট মানে কত বিট। এই কত বিটের 32 জিবি মানে কত বিট, সেটা যদি হিসাব করে বের করো, তাহলে এইটুকু তোমরা বুঝতে পারবা যে প্রত্যেকটা বিটের জন্য একটা করে মসফেট থাকে। তাহলে আমাদের পেন ড্রাইভের ভেতরে মেইন যে অপারেশন হয়, তোমরা পেন ড্রাইভ খুললে দেখবা ভেতরে একটা ছোট্ট কালো চিপ থাকে, সেই কালো চিপটার মধ্যেই সব কাজ হয়। এটা কিন্তু আমাদের টোটাল যে আমরা খালি চোখে যে পেন ড্রাইভটা দেখছি যে আমাদের কেসিং সহ, সেই তুলনায় ওই চিপের সাইজ অনেক ছোট, প্রায় 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ সাইজের হয় চিপটা। সেখানেই আমাদের এতগুলো মসফেট থাকে। সো বুঝতেই পারছো যে ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সলি, এটা যে প্র্যাকটিক্যালি আমরা সবসময় পকেটে নিয়ে ঘুরছি, এটাই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তারপরে যেটা বলছে 5 নাম্বার অ্যাডভান্টেজ, সেটা হলো ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশন। এটা ফাংশনস দেওয়া উচিত আসলে, এটা দুইটা ফাংশন নিয়ে যেহেতু বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল অ্যান্ড ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস ক্যান বি। স্যার কথা শুনতে পাই না। কথা শুনতে পাচ্ছ না? কখন থেকে শুনতে পাচ্ছ না? কোন পর্যন্ত শুনেছো? স্যার 5 নাম্বার এটাই, এটা থেকে শুনতে পাচ্ছি না।
ডিজিটাল এন্ড অ্যানালগ হ্যাঁ, ফাংশন এখান থেকে। ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড অলমোস্ট এক্সক্লুসিভলি। এর মানে যেটা বলা হচ্ছে যে আমি একই মসফেট দিয়ে একবার ডিজিটালে কাজ করব, একবার অ্যানালগের কাজ করব। এটা খুব ইজিলি করা যায়। যে আমি একই মসফেট একই সার্কিটের মধ্যে আছে, এটা দিয়ে একবার আমি ডিজিটালে কাজ করলাম, আবার পরের দেখা গেল যে জাস্ট পরের সাইকেলে গিয়েই বা পরের মাইক্রো সেকেন্ডে বা ন্যানো সেকেন্ডে গিয়ে এটা দিয়ে আবার অ্যানালগের কাজ করলাম। সো দুইটা কাজই আমরা একই মসফেট দিয়ে এক্সক্লুসিভলি করতে পারবো। এটা একটা অ্যাডভান্টেজ। 6 নাম্বার যেটা ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস, এখানেও এস হবে। ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড অন দ্য সেম আইসি চিপ। তার মানে একই আইসি চিপের কিছু মসফেট আমরা রেখে দিলাম যেটা ডিজিটালে কাজ করবে, আর কিছু মসফেট রাখলাম যেটা অ্যানালগের কাজ করবে, এটাও করা পসিবল। সো এই 6টা অ্যাডভান্টেজের কারণে বিজেটির চেয়ে মসফেটের ইউজ এখন অনেক বেশি। যেটা আমি এই ব্রেকের আগেও বলেছিলাম যে 1970 থেকে 90 পর্যন্ত 20 বছর বিজেটির অনেক পপুলারিটি থাকলেও 90-র পর থেকে মসফেটই মোটামুটি সব জায়গা দখল করে নিয়েছে এই অ্যাডভান্টেজ গুলোর কারণে। তো এই হলো আমাদের একটা বিজেটির অ্যাডভান্টেজ ওভার, সরি, একটা মসফেটের অ্যাডভান্টেজ ওভার বিজেটি। এখন দেখো স্ট্রাকচার, ডিভাইস স্ট্রাকচার, তার মানে মসফেটের স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এই স্ট্রাকচারের আগে একটা জিনিস বলে রাখি যে মসফেট আসলে বেসিক্যালি দুই রকমের হয়। একটাকে বলা হয় এনমস, একটাকে বলা হয় পিমস। এনমস মানে হলো এখানে মেইন কাজটা যেখানে হয় সেটা হলো এন টাইপ ট্রানজিস্টর দিয়ে হবে, আর পিমসের হলো মেইন স্ট্রাকচারটা থাকে যেখানে মেইন কাজটা হয় সেটা হয় পি টাইপ চ্যানেল দিয়ে। তো এখানে যেই ফিগারটা দেওয়া আছে সেটা হলো আসলে এনমসের ফিগার। পিমস সম্পর্কে আমরা পরে দেখব, আমাদের পিমসেরও কিছু আলোচনা আছে এই চ্যাপ্টারেরই শেষের দিকে গিয়ে, তখন আমরা দেখব। আপাতত আমরা এনমস এনমস নিয়ে সব আলোচনা করব। তো যেটা আরেকটা জিনিস এখানে বলে রাখি, দেখো এখানে নিচের ক্যাপশনে লেখা আছে এনহ্যান্সমেন্ট টাইপ এনমস। এই এনমস কে আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট টাইপ এনমস, একটাকে বলা হয় ডিপ্লেশন টাইপ এনমস। তো বাই ডিফল্ট আমরা যখনই কোনো মস বলি তাহলে মস বলা থাকলে সবসময় আমরা ধরে নিই এটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ এনমস, কারণ পিমস অথবা ডিপ্লেশন টাইপ মসের চেয়ে ডিপ্লেশন টাইপ এনমসের চেয়ে এনহ্যান্সমেন্ট টাইপ এনমসের ইউজ অনেক বেশি। এটা মোটামুটি তোমরা এটা নিয়েও পরবর্তীতে আলোচনা হবে যে কেন এনমসের ইউজটা বেশি, সেটা নিয়ে আমরা পরেও দেখব। তো এই কারণে যেটা যে এটার ইউজ যেহেতু অনেক বেশি হয়, সে কারণেই আমরা বাই ডিফল্ট সবসময় মসফেট বললে সাধারণত ধরেই নিই এটা এনহ্যান্সমেন্ট টাইপ এনমস। তো এনহ্যান্সমেন্ট টাইপ এনমসেরই স্ট্রাকচারটা এখানে দিয়েছে, তোমরা একটু স্ট্রাকচারটা খেয়াল করে দেখো এখানে কি কি জিনিস আছে। যে প্রথম আছে একটা, আমি ইয়ে করেই বলি, একটা একটা করে বলি। প্রথম দেখো এই নীল শেপটার কথা চিন্তা করো, এই নীল শেপটা হলো একটা পি টাইপ সাবস্ট্রেট। বা আমি তোমাদের সুবিধার জন্য এখানে আরেকটু নিজেই ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি একটা আলাদা স্লাইডে গিয়ে প্রথম স্লাইডে এটা একবার তোমাদের দেখে আসি, স্ট্রাকচারটা আলাদাভাবে দেখালে সুবিধা হবে। এনহ্যান্সমেন্ট টাইপ এনমোসের স্ট্রাকচার। সো যখনই এনহ্যান্সমেন্ট টাইপ এনমোস বলবে, মেইন যে আমাদের স্ট্রাকচারটা থাকবে বডি, সেই বডিটা থাকবে পি টাইপ সাবস্ট্রেট। তার মানে এরকম একটা বডি নেব, সেটা হলো পি টাইপ সাবস্ট্রেট থাকবে। রাখি, এটা হলো আমাদের মেইন বডিটা পি টাইপ। এই বডির মধ্যে দুইটা এরিয়া থাকবে, যে দুইটা এরিয়াকে আমরা বলবো এটা হলো একটা এন টাইপ ডিফিউশন, এন ডিফিউশন বলি আমরা সাধারণত, এটা হলো আরেকটা এন ডিফিউশন। এই দুইটা এরিয়া আমরা এন ডিফিউশনের এরিয়া নেব। মেইন বডিটা তাহলে গেল পি টাইপ, এটা লিখে যাই তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এটা হলো পি সাবস্ট্রেট, এটা হলো এন ডিফিউশন,
এটাকে সাধারণত এন প্লাস বলা হয়, প্লাসটা সাবস্ক্রিপ্ট থাকবে, এখানে সাবস্ক্রিপ্টটা লেখা পসিবল না, ওই পরের ফিগারে গিয়ে দেখবা। এটা হলো এন প্লাস সাবস্ট্রেট, এটাও হলো এন প্লাস সাবস্ট্রেট, এই দুটো একই টাইপের সাবস্ট্রেট থাকবে। এরপরে যেটা আছে এই রিজিয়নটাতে, এখান থেকে এখানে আলাদাভাবে দেখাতে হলে বুঝতে সুবিধা হবে। এই অংশটা, এই যে দেখতে পাচ্ছ একটু শেড করে দিলাম, যেটা এটা হলো সিলিকন ডাইঅক্সাইড বা ইনসুলেটর, এক টাইপের ইনসুলেটর এখানে ইউজ করা হয়। সিলিকন ডাইঅক্সাইড সবচেয়ে কমনলি ইউজ হয়, বা কিছু কিছু জায়গায় টাইটানিয়াম ডাইঅক্সাইড বা হফনিয়াম ডাইঅক্সাইড ওগুলো ইউজ করে, বাট সিলিকন ডাইঅক্সাইডের ইউজ এখানে বেশি। মানে মোট কথা এটা হলো অক্সাইড ইনসুলেটর। পরে নামগুলো সম্পর্কে আমরা স্লাইডের ভিতরে যখন যাব আরো আবার দেখব, তখন আরো ক্লিয়ার হবে। এই অক্সাইডের উপরে যেটা হবে এই জায়গায়, সেটা হলো এখানে থাকবে আমাদের মেটাল, ঠিক আছে। তো আমি যদি একটু নামগুলা এখানে বলে যাই, এটা হলো মেটাল, একদম উপরে যেটা দিলাম সেটা মেটাল। মেটাল এর নিচে যে অংশটা আমি শেড করে দিলাম, শেড করে দেয়া এই জায়গাটা হলো অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড বা ইনসুলেটর যেটাই বলি, মানে এটার মেইন কাজ হলো ইনসুলেশনের কাজ করে। অক্সাইড ইনসুলেটর, এবং কমনলি ইউজ করা হয় সিলিকন ডাইঅক্সাইড, SiO2। এটা হলো সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর। এটা তো বললামই এন প্লাস ডিফিউশন, এন প্লাস ডিফিউশন প্লাস চিহ্নটা দেওয়ার কারণ হলো এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক হাই হয়। তোমাদেরকে প্রথম চ্যাপ্টারে একটা কথা বলেছিলাম, বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস এর চ্যাপ্টার যখন পড়েছিলাম, যে আমাদের সাধারণত যখন ডিভাইসের কাজ করি সেই ডিভাইসে ফ্রি ইলেকট্রনের কনসেন্ট্রেশন সাধারণত 10⁻15 থেকে 20 এই রেঞ্জে হয়। তো সাধারণত এই মসফেট যখন আমরা ডিজাইন করি, মসফেটের এই মেইন বডিতে হোলের কনসেন্ট্রেশন 10⁻15-16 এই রেঞ্জে রাখা হয়। আর এন প্লাস ডিফিউশন যেখানে দেখছো সেখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন রাখা হয় 10⁻19 বা 20 এই রেঞ্জে। তার মানে নর্মাল যে পি সাবস্ট্রেটে হোলের কনসেন্ট্রেশনের চেয়ে ইলেকট্রনের কনসেন্ট্রেশন প্রায় 10,000 গুণ বা 1,00,000 গুণ বেশি। তো হিউজ একটা বেশি থাকে, এই মানে তুলনামূলকভাবে এর তুলনায় এখানে কনসেন্ট্রেশন অনেক হাই, এই কারণেই প্লাস সাইন দুটো দেয়া হচ্ছে। তো এই হলো আমাদের মেইন স্ট্রাকচার। এখন যেটা, যে এই স্ট্রাকচার থেকে তো নিয়ে আসতে হবে, টার্মিনাল বাইরে নিয়ে আসতে হবে। একটা টার্মিনাল আসবে এখান থেকে, একটা টার্মিনাল আসবে এখান থেকে, একটা টার্মিনাল আসবে এখান থেকে, এই তিনটা টার্মিনাল। 4 নম্বর একটা টার্মিনাল আমরা অনেক সময় এটা দেখাই, অনেক সময় এটা আবার আমরা ইগনোর করি, এই টার্মিনালটা থেকে নিচে। তো মাঝখানের যে এই মেটাল থেকে যে টার্মিনালটা আসলো সেটাকে আমরা বলি গেট। এই দুটার একটা হলো সোর্স, একটা ড্রেন, আর নিচেরটা হলো বাল্ক বা বডি। নামগুলো আমি একটু এখানে লিখে দেই। উপরের এই টার্মিনালটাকে বলা হয় গেট, ধরে রাখলাম এই টার্মিনালটা কেন আমরা বলবো সোর্স। কোনটা সোর্স হবে কোনটা গেট হবে সেটা আমরা পরবর্তীতে একটু ডিটেইলে দেখব, যে কোনটাকে আমরা সোর্স বলি কোনটাকে ড্রেন কেন বলি। তো আপাতত নাম দিয়ে দিলাম, এটা হলো সোর্স, আর এটার নাম দিলাম ড্রেন, আর নিচের এই টার্মিনালটাকে বডি অথবা বাল্ক, দুই নামেই বিভিন্ন জায়গায় বলা হয় বাল্ক। এই হলো আমাদের এটার স্ট্রাকচার। এখন আমরা আমাদের যে স্লাইডে আলোচনা করছিলাম সেই স্লাইডটাতে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো একটু এটা থাক, এটার সাথেই তোমরা সামঞ্জস্য করে দেখো। এই যে নিচে মেইন পি সাবস্ট্রেট আছে, এই যে এখানে পি টাইপ সাবস্ট্রেট লেখা আছে, দুইটা এন ডিফিউশন আছে, এখানে যে দুইটা এন ডিফিউশন দেখালাম, এই যে এখানে এই
আড়ার এইভাবে দাগ দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হলো অক্সাইড, এবং তার উপরে যেটা আছে যে কালো রঙের সেটা হলো মেটাল। এই যে এটা হলো মেটাল, আর নিচের এখানে আমি যেটা শেড করে দিয়েছি সেটা অক্সাইড। তো এই হলো আমাদের টার্মিনাল। এই উপরে গেট, এখানে সোর্স, এই পাশে ড্রেন, নিচে বডি, এখানেও সোর্স, গেট, ড্রেন, বডি। এখন একটু দেখো, আমরা যে শুরুতে বলে আসলাম যে এটার স্ট্রাকচার হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, একটু দেখলেই বুঝতে পারবা যে আমাদের মেইন একটা মসফেটের অপারেশনটা হয় আসলে। আমরা যখন অপারেশনটা দেখবা এই জায়গাতেই আমাদের প্রায় সব রকম অপারেশন হয় মোটামুটি। যে এর বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা খুব বেশি আর মাথা ঘামাই না। তো এই এরিয়াটা যদি খেয়াল করো তাহলে দেখবা প্রথমেই উপরে আছে, এটা হলো মেটাল। এই যে দেখো প্রথমে উপরে আছে মেটাল, মাঝখানে আছে অক্সাইড, নিচে আছে পি সাবস্ট্রেট, মানে তো আসলে সেমিকন্ডাক্টর, তার মানে এক টাইপের সেমিকন্ডাক্টর। সো আমরা যদি এই অংশটা দেখি তাহলে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই স্ট্রাকচারটাই পাচ্ছি যেটা আমাদের এই নামের মধ্যে ছিল, যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর নামটা আসে আসলে এই স্ট্রাকচার থেকে। তো এই হলো আমাদের একটা মসফেট বা একটা এনহ্যান্সমেন্ট টাইপ এনমসের বেসিক স্ট্রাকচার। স্ট্রাকচারটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, সমস্যা না থাকলে আমরা এটারই একটু 3D ভিউটা দেখি। দেখো এই যে এখানে 2D ভিউ যেটা আমিও আঁকলাম এখানেও দেওয়া আছে, এটা হলো 2 ডাইমেনশনাল ভিউ। এই পাশে হলো 3 ডাইমেনশনাল ভিউটা দেখানো হয়েছে। এই উপরের এটাকে আমরা বলি আমাদের গেট, গেটের যে মেটাল আছে সেটা, মাঝখানে এই যে এখানে আছে ইনসুলেটর, নিচে হলো সাবস্ট্রেট, আর এই পাশে দুটো হলো ডিফিউশন, মেইন প্লাস ডিফিউশন। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখে রাখো, এটা পরবর্তীতে গেলে আমাদের আরো ডিটেল আসবে। সেটা হলো এই এন টাইপ রিজন থেকে এই এন টাইপ রিজন পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আসলে আমরা বলি চ্যানেল, যেটাকে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে, চ্যানেল লেন্থ। মানে এটাকে বলা হয় চ্যানেল, আর এটার দৈর্ঘ্যটাকে বলা হয় চ্যানেল লেন্থ। এই যে এই পাশে 3D ভিউ তো দেখানো আছে, এটা হলো আমাদের চ্যানেল লেন্থ এল, এই জায়গাটাই হলো আমাদের চ্যানেল। অর্থাৎ এই যে এই রিজিয়নটা হলো আমাদের চ্যানেল। এটার সিগনিফিকেন্সটা আমরা পরবর্তী স্লাইডে দেখব ডিটেল। আর এখানে দেখো মসফেটের যদি আমরা চওড়াটা 3 ডাইমেনশনাল ভিউতে চিন্তা করি, এই এই মসফেটটা কতটুকু চওড়া সেটাকে প্রকাশ করা হচ্ছে ডাব্লু দিয়ে। সো এই ডাব্লু আর এল, এই দুটা প্যারামিটার মসফেটের জন্য খুবই জরুরি। ওই যে একটু আগেই তোমাদেরকে বললাম যে 180 ন্যানোমিটার টেকনোলজি এখন আমরা ইউজ করি। এই 180 ন্যানোমিটার বলতে আসলে এই লেন্থটাকেই বোঝানো হচ্ছে, যে ওই টেকনোলজিগুলোর চ্যানেলের লেন্থ থাকে 180 ন্যানোমিটার। তো বুঝতেই পারছো যে আমরা এখন ওই যে 180 ন্যানোমিটার বললাম, অথবা ওই যে যেটা বললাম গ্যালাক্সি এক্সিনসের 10 ন্যানোমিটার, বা টি ফেটের 7 ন্যানোমিটার, সব এই ন্যানোমিটার টেকনোলজি বলাই হচ্ছে এই লেন্থটাকে। সো মসফেটের জন্য বা যে কোনো ট্রানজিস্টরের জন্য কত ন্যানোমিটার টেকনোলজি, এই কথাটা দেখবা সব জায়গায় উল্লেখ করা থাকে। মানে আমরা যখন কোনো মসফেট নিয়ে পড়াশোনা করি বা কোনো আলোচনা করি, সবসময় এটা উল্লেখ থাকে এত ন্যানোমিটার টেকনোলজি, এবং ওই ন্যানোমিটার টেকনোলজি বলতে এই চ্যানেল লেন্থটাকে বোঝায়। সো বুঝতেই পারছো যে চ্যানেল লেন্থটা এই যে কোনো ধরনের মসফেটের জন্য খুবই জরুরি একটা ব্যাপার, এটার আন্ডারস্ট্যান্ডিংটা বা এটার সিগনিফিকেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হলো আমাদের মসফেট স্ট্রাকচার। এবার আমরা একটু এটার অপারেশনের দিকে চিন্তা করি। দেখো আগের ফিগারটা থেকে আসি, এই ফিগারটা যদি খেয়াল করো, এখানে দেখো যে আমাদের এটা তো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, প্লাস আছে কি নাই এটা পরের ব্যাপার, এটা বেসিক্যালি এন টাইপ সেমিকন্ডাক্টর। এই রিজিয়নটা হলো পি টাইপ, এখানে দেয়া আছে এটা হলো পি টাইপ রিজিয়ন, আর এটা আবার এন টাইপ রিজিয়ন। তাহলে আমরা যদি চিন্তা করি এই জায়গাটাতে, এই যে জায়গাটা আছে, আমরা যদি এই জায়গাটার কথা চিন্তা করি, এটা কি একটা পিএন জাংশন না? যে এই পাশে এন এই পাশে পি, তার মানে এখানে একটা পিএন জাংশন পাচ্ছি। সিমিলারলি এখানের কথা যদি চিন্তা করি, এখানেও কিন্তু আমরা একটা পিএন জাংশন পাচ্ছি, এই পাশে পি এই পাশে এন। তাহলে এই মসফেটের
চ্যানেলের এই জায়গাগুলোতে যে ডিফিউশন আর চ্যানেল, আর এই পাশেও ডিফিউশন আর চ্যানেল, এর মাঝে দুইটা পিএন জাংশন আমরা দেখতে পাচ্ছি। এই পিএন জাংশন গুলা কি হচ্ছে, এটা কিন্তু কোন ফেসে আছে, একটু কোন দিকে আছে, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস, বা কোনটা কোন দিকে অ্যানোড ক্যাথোড, একটু চিন্তা করে দেখো। আমরা জানি পিএন জাংশনের যে পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে সেটাকে বলি অ্যানোড, আর যে পাশে এন এন টাইপ থাকে সেটাকে বলি ক্যাথোড। তাহলে এই পিএন জাংশনটার, এখানে যে পিএন জাংশনটা আছে, এই পাশে হলো অ্যানোড ডান দিকে, যেহেতু পি এই দিকে, আর এই পাশে হলো ক্যাথোড যেহেতু এন এই দিকে। আবার এই পিএন জাংশনটার লেফট সাইডে, মানে এই দিকে হলো অ্যানোড আর এই পাশে আছে ক্যাথোড। তো এইটাই আমরা একটু সিম্বল দিয়ে পরের স্লাইডে দেখিয়েছি। দেখো এই যে চ্যানেলের মধ্যে যে এই পাশে অ্যানোড এই পাশে ক্যাথোড, এটা হলো বাম দিকের পিএন জাংশনে, আর ডান দিকের পিএন জাংশনে এই পাশে অ্যানোড এই পাশে ক্যাথোড। তো এই অবস্থার কারণে যেটা হবে, আমরা যদি এই দিকে কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখন চিন্তা করে দেখো যে এই পাশে কোনো একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম, এই পাশটা গ্রাউন্ডে দিয়ে দিলাম, তাহলে কি প্রথম এই পিএন জাংশনটা রিভার্স বায়াসে থাকবে। এই পাশে যদি হাই ভোল্টেজ দিই, এই পাশে যদি লো ভোল্টেজ থাকে, তাহলে এটা হলো রিভার্স বায়াসে থাকবে। উল্টাভাবে যদি চিন্তা করি, এই পাশে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এই পাশে গ্রাউন্ড করে দিচ্ছি, তাহলে কি এই পিএন জাংশনটা থাকবে রিভার্স বায়াসে। তার মানে আমরা যেই দিকেই ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, একটা না একটা ডায়োড সবসময়, বা একটা না একটা পিএন জাংশন সবসময় রিভার্স বায়াসে থাকবে। এর ফলে যেটা হবে, আমরা নর্মাল অবস্থায় একটা এই মসফেটের সোর্স বা ড্রেন কোন একটা টার্মিনালে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এইখানে যে ইন্টারনালি পিএন জাংশন আছে সেটা একটা বা আরেকটা সবসময় রিভার্স বায়াসে থাকবে। সো আলটিমেটলি কোনো কারেন্টের ফ্লো হবে না। এটা হলো আমাদের একদম নর্মাল অবস্থায়, যখন আমরা কোনো রকম গেট ভোল্টেজ দিচ্ছি না। এখানে কিন্তু বলাই হচ্ছে অপারেশন উইথ নো গেট ভোল্টেজ। যখন কোনো গেটে ভোল্টেজ দিচ্ছি না, মানে এখানে কোনো কিছু করছি না, শুধু এই টার্মিনাল বা এই টার্মিনাল নিয়ে চিন্তা করছি, তখন সবসময় একটা বা আরেকটা পিএন জাংশন রিভার্স বায়াসে আছে। সো আমাদের এই মসফেটটা কোনো কাজ করবে না। এখন আমরা দেখি যদি গেটের কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হবে। দেখো এখানে যেটা করা হচ্ছে, গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কি হবে দেখো, গেটে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, এইখান থেকে তো পজিটিভ চার্জ যেগুলো আছে, পজিটিভ চার্জগুলো এই মেটালের যে পোর্শন আছে এই পোর্শনে এসে জমা হবে পজিটিভ চার্জ। কিন্তু মাঝখানে যেহেতু অক্সাইড ইনসুলেটর আছে, এই যে মাঝখানে এই জায়গাটা হলো অক্সাইড, এই অক্সাইড থাকার কারণে এই চার্জগুলো আর মসফেটের ভেতরে আসতে পারবে না, সব এসে এখানে জমা হতে থাকে। তো জমা হলে কি হবে, আমাদের এই নিচে যে পি সাবস্ট্রেট, এই পি সাবস্ট্রেটে শুরুতে তো সব জায়গায় হোল বেশি ছিল। আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হলো হোল, তাহলে শুরুতেই এখানে হোলের পরিমাণটা বেশি ছিল। এই হোলগুলা কি করবে, এই পজিটিভ চার্জ, হোলেরও তো পজিটিভ চার্জ, তাহলে দুই রকম পজিটিভ চার্জের একটা আরেকটাকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এই পাশের পজিটিভ চার্জ যেগুলো আছে, এই পজিটিভ চার্জগুলো দূরে চলে যাবে। তার মানে প্রথমে যেই একদম গেটটা ছিল, গেটের নিচের যে পজিটিভ চার্জগুলো আছে সেগুলো আস্তে আস্তে এখান থেকে দেখা যাবে এইদিকে চলে আসছে, বা এইদিকে চলে আসছে, বা এইদিকে চলে আসছে, সব পজিটিভ চার্জগুলো দূরে চলে যাচ্ছে। পজিটিভ চার্জের ব্যাপার আসলে এটা। সেকেন্ডে গিয়ে কি হবে, আরো যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে কি কিছুক্ষণ পরে দেখা যাবে এখানে পজিটিভ চার্জগুলো সবই চলে গেছে, এখানে কোনো আর এক্সট্রা পজিটিভ চার্জ নাই এই রিজিয়নটাতে। এখন যেটা হচ্ছে, অন্য একটা কালার দিয়ে বুঝি, দেখি। এখন এগুলো তো পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হোল ঠিক আছে, বাট মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কিছু ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনগুলো কি করবে, এই পজিটিভ চার্জের অ্যাট্রাকশনে আস্তে আস্তে এখানে আসতে থাকবে। পজিটিভ চার্জের অ্যাট্রাকশনে ইলেকট্রনগুলো সব মেইন বডির বিভিন্ন জায়গা থেকে এই রিজনে এসে জমা হতে থাকবে। তাহলে এখানে যত ইলেকট্রন আছে সবই মোটামুটি এই রিজনে চলে আসলো।
ঘটনাটা কি ঘটলো যে প্রথম কিছু ভোল্টেজ দিলাম, ভোল্টেজ দেওয়ার পরে প্রথমে হোলগুলো আস্তে আস্তে বিকর্ষণের কারণে দূরে যাওয়া শুরু করলো। এই যে লাল রঙের অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে হোলের ডিরেকশন, যে হোলগুলো এখান থেকে আস্তে আস্তে দূরে চলে গেল। কিছু সময় পরে এখানে কোনো রকম হোল থাকবে না, হোলগুলো সব দূরে চলে গেছে। তারপরে কি আরো বেশি ভোল্টেজ যখন দিব উপরে, এই জায়গায় যখন আরো বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব, নিচে থেকে ইলেকট্রন, মেইন বডি থেকে ইলেকট্রন গুলো আস্তে আস্তে অ্যাট্রাক্টেড হয়ে উপরে চলে আসবে। উপরে চলে এসে কি করবে, এই জায়গায় এসে সব ইলেকট্রন জমা হবে। এবার খেয়াল করে দেখো যে এই যে রিজিয়নটা আছে আমাদের, এই যে চ্যানেল বা অক্সাইডের জাস্ট নিচের যে এই রিজিয়নটা, এই রিজিয়নে কি হবে, আস্তে আস্তে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে। এখন ইলেকট্রনের পরিমাণ যদি বেড়ে যায় কোন একটা সেমিকন্ডাক্টরে, সেটা তো আমরা জানি যে সেটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপে সবসময় ইলেকট্রন বেশি থাকে, তার মানে যেখানে ইলেকট্রন বেশি আছে সে জায়গাটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে। এই এন টাইপ হয়ে যাওয়ার পরে এখন খেয়াল করে দেখো, এই টোটাল যে রিজিয়নটা আছে একদম এখান থেকে চিন্তা করে, এটাও এন টাইপ, মাঝখানের এটাও এন টাইপ, শেষের এটাও এন টাইপ। তার মানে এই টোটাল জায়গাটাই এখন একটা, যদিও আমি গিফটেড সহ বলে দিয়েছি, এভাবে না দেখিয়ে দিয়ে দেখাই, এই টোটাল জায়গাটাই এখন এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেল। এবার যদি আমরা এই দুই টার্মিনালে কোথাও কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে তো মাঝখানের পিএন জাংশনের যেই বাধাটা ছিল, এর আগে দেখে আসলাম যে পিএন জাংশনের একটা না একটা রিভার্স হচ্ছে, সেই বাধাটা আর থাকবে না। তার মানে কি, এখন যদি কোথাও সোর্স বা ড্রেনে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে একটা কারেন্টের ফ্লো হবে, ইলেকট্রনেরও ফ্লো হবে, কারেন্টেরও ফ্লো হবে। সো এইভাবে আমরা মাঝখানে একটা চ্যানেল ক্রিয়েট করছি। এই যে আমি এখানে লাল রঙের যে শেড করে দিলাম, যে ইলেকট্রনগুলো এসে জমা হলো, জমা হওয়ার পরে এখানে যেই অবস্থাটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় চ্যানেল। তার মানে এই দুই প্রান্ত যেটা আছে, যে এই সোর্সের ডিফিউশন, সোর্সের ডিফিউশন আর গেটের ড্রেনের ডিফিউশন, এই দুইটার মাঝখানে ইলেকট্রন ফ্লো করার মতন একটা রাস্তা তৈরি হয়ে গেল। এই রাস্তাটাকে আমরা নাম দিচ্ছি চ্যানেল। সো এইভাবেই একটা মসফেটে চ্যানেল ক্রিয়েট করা হয়, যেখানে টপিকটা নামই দেওয়া হচ্ছে যে ক্রিয়েটিং এ চ্যানেল ফর কারেন্ট ফ্লো। সো এরপরে কারেন্ট ফ্লো করবে, এটা সম্পর্কে আরেকটু ডিটেইলে আমাদের বলা হচ্ছে পরের স্লাইডে। দেখো এখানে কি বলছে, an n channel is formed in a p type substrate which is known as inversion layer। তার মানে মাত্রই দেখলাম p type substrate একটা n চ্যানেল তৈরি হলো। চ্যানেলের যেহেতু ইলেকট্রনের পরিমাণ বেশি, সেটা n চ্যানেল, এবং এটাকে বলা হয় ইনভার্সন লেয়ার। ইনভার্সন লেয়ার বলার কারণ আগে ছিল পি টাইপ, এখন উল্টা হয়ে এন টাইপ হয়ে গেল, এই কারণে বলা হচ্ছে ইনভার্সন লেয়ার। ইফ এ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন ড্রেন অ্যান্ড সোর্স, কারেন্ট ফ্লোস থ্রু দিস এন চ্যানেল। যেটা বললাম যে যদি আমরা ড্রেন বা সোর্সে কোথাও ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হবে। তারপর আছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটি ইজ দ্য মিনিমাম ভোল্টেজ অফ ভিজিএস অ্যাট হুইচ এ সিগনিফিক্যান্ট significant number of mobile electrons accumulate in the channel region to form a conducting channel। তার মানে কি, আমরা একটু আগে দেখে আসলাম যে শুরুতেই কিন্তু ভোল্টেজ দেওয়ার সাথে সাথে চ্যানেলটা ক্রিয়েট হয় নাই, শুরুতে হোলগুলো দূরে চলে গেছে, তারপর আরো বেশি ভোল্টেজ দেওয়ার পর ইলেকট্রন এসে চ্যানেল তৈরি করেছে। তাহলে চ্যানেল তৈরি করার জন্য মিনিমাম যে ভোল্টেজটা দরকার হয় সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটি। আমরা ডায়োডের জন্য থ্রেশহোল্ড ভোল্টেজ দেখেছি, এখানেও থ্রেশহোল্ড ভোল্টেজ থাকবে একটা, এটাকে আমরা ভিটি নাম দিচ্ছি। এ সাফিসিয়েন্ট নাম্বার অফ মোবাইল, এটা তো বললাম, দ্য গেট অ্যান্ড দ্য চ্যানেল ফর্ম এ ক্যাপাসিটর, গেট ক্যাপাসিটর। এটা বলা হচ্ছে এই কারণে যে উপরে পজিটিভ চার্জগুলো এসে জমা হচ্ছে, আর চ্যানেল তৈরি হওয়ার পর নিচে নেগেটিভ চার্জ বেশি হচ্ছে। সো আমরা যদি নর্মাল ক্যাপাসিটরের মতো চিন্তা করি, যে একটা প্লেট আছে সেখানে পজিটিভ চার্জ বেশি, আরেকটা প্লেট আছে সেখানে নেগেটিভ চার্জ বেশি, মাঝখানে ইনসুলেটর, এটা কি একটা ক্যাপাসিটরের মতনই হয়ে যাচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারটা। এই জায়গায় এই ক্যাপাসিটরটা তৈরি হচ্ছে, এটাকে আমরা নাম দিই গেট ক্যাপাসিটর। তারপরে বলা হচ্ছে দ্য পজিটিভ চার্জেস অন দ্য গেট অ্যান্ড দ্য নেগেটিভ চার্জেস ইন দ্য চ্যানেল ডেভেলপ অ্যান ইলেকট্রিক ফিল্ড। তার মানে এইখানে পজিটিভ চার্জ, এই পাশে নেগেটিভ চার্জ, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই ডিরেকশনে। এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যত বেশি হবে, চ্যানেলটা তত বেশি চওড়া হবে, কারেন্টের পরিমাণ তত বাড়বে। ওই যে শুরুতে নামের মধ্যে যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ওই ফিল্ড ইফেক্ট বলতে এই ফিল্ডের ইফেক্টটাই বোঝানো হচ্ছে, যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে,
সেই ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টের কারণে এখানে কারেন্টের ফ্লো হবে। সো এফইটি যেটা মসফেটের এফইটি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, সেই নামটা এসেছেই এই ফিল্ডের কারণে। এখানে পজিটিভ চার্জ আর নিচে নেগেটিভ চার্জের একটা ফিল্ড ইফেক্ট তৈরি হচ্ছে। সরি, লাস্টে যেটা বলা হচ্ছে দ্য ইলেকট্রিক ফিল্ড কন্ট্রোলস দ্য কারেন্ট ফ্লো ইন দ্য চ্যানেল, যেটা বললাম যে এই ইলেকট্রিক ফিল্ডটাই কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করবে। আচ্ছা, আমাদের এই মিটিং প্রায় শেষ, আজকের আমি কন্টিনিউ করছি না, আমরা নেক্সট দিনে এখান থেকে কন্টিনিউ করব। কারো কোনো সমস্যা থাকলে একটু নোট করে রাখবা, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের মিটিং এখনই প্রায় শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখছি।